তাহলে এই দিকটাতে হচ্ছে আমাদের নর্মাল কনভেনশনাল মেথডে আমরা যেভাবে আইকিউ মাপি, আইকিউ এর বাংলা কি? বুদ্ধাঙ্ক, বা ইংলিশ হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট। নর্মালি আমরা কি মাপি? যে কোনো লজিক্যাল রিজনিং দিয়ে মাপি। তাহলে আমরা সেটাকে সাধারণ যে কোনো একটা ম্যাথামেটিক্যাল লজিক দিয়ে আমি যেহেতু আইকিউ মাপছি, তাহলে আইকিউটা আমি একটা জিনিস দিয়ে মাপছি, তাহলে এদিকে আমাদের আইকিউ আছে। কিন্তু অ্যাকচুয়ালিতে বিষয়টা কি, এই আইকিউ বা আমাদের বুদ্ধির মধ্যে অনেক ধরনের প্রতিভা লুকিয়ে থাকে, যেটা আমরা আজকে পড়বো। সেটা কি? মাল্টিপল ইন্টেলিজেন্স। হাওয়ার্ড গার্ডনারের থিওরি ছিল, তাই না? সেগুলো পড়বো আজকে আমরা, সেই জন্য এই ছবিটা দেওয়া। ইন্টেলিজেন্স কি? ইন্টেলিজেন্স হচ্ছে আমরা যেটা এক্সপিরিয়েন্স থেকে শিখি, প্রবলেম সলভিং এর মাধ্যমে শিখি, আর নিউ সিচুয়েশনে যখন আমরা অ্যাডাপ্ট করছি প্রকৃতিতে। যখন ধরে নাও এখান থেকে তুমি বাইরে চলে গেলে, বাইরে গিয়ে তুমি যেভাবে অ্যাডাপ্ট করবে, বা আজকে ধরে নাও এখানটাতে নিউক্লিয়ার বোম পড়লো, আমরা তো কোনোদিন নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ দেখিনি, তাহলে সেই মুহূর্তে কি করে আমরা অ্যাডাপ্ট করব, সেই জিনিসপত্রের সময় আমাদের ইন্টেলিজেন্স তৈরি হবে। অ্যাডাপ্ট করতে করতে কি করব আমরা? নিউক্লিয়ার বোম পড়লে বাঁচার তো উপায় হবে, বাঁচার জন্য, সার্ভাইভালের জন্য তুমি কি করবে? আন্ডারগ্রাউন্ডে। আন্ডারগ্রাউন্ডে কোথায়? প্রত্যেকের বাড়িতে এরকম একটা আছে। বাংকার তো নেই আমাদের বাড়িতে, তাহলে তার বদলে কি ইউজ করব? হাসি না, সত্যি বাংকার লাগে। নিউক্লিয়ার বোম পড়লে বাঁচার উপায়, ও যেটা বললে একটাই, বাংকার, আর কোনো উপায় নেই। তো এবার বোম তো পড়ে গেল একদম গ্রাউন্ডে, আমাদের যে জলের ট্যাঙ্কি, সেটা হচ্ছে প্রত্যেকের বাড়ির বাংকার। উপরেরটা না কিন্তু, নিচেরটা। সত্যি এটা? হ্যাঁ, সবাই হবে না, জোর করে ঢুকতে হবে। হ্যাঁ, তারা মরে যাবে। হ্যাঁ, জানি তাই। ওই যে মিসাইলগুলো পড়ে মোটামুটি আধ ঘন্টাকে বোঝায়। হ্যাঁ, ওখান থেকে ছাড়লো মানে এখানে বুঝে গেল, অনেকক্ষণ আগে বোঝায়। আরেকটা আমি মজাদার থিওরি বলবো আজকে পড়ানোর শেষে, ডেড হ্যান্ড থিওরি, রাশিয়ার। জানো এটা সম্বন্ধে? ডেড হ্যান্ড, আচ্ছা, জি ফ্যাক্টর, স্পিয়ারম্যানের থিওরি এটা। বি উপাদান তত্ত্ব, একটা উনি বলেছিলেন জি ফ্যাক্টর, একটা বলেছিলেন এস ফ্যাক্টর। খুব সুন্দর করে দেওয়া আছে। জি ফ্যাক্টর কি? সাধারণ বুদ্ধি, যেটা, সেটা কিসে আমরা কাজে লাগে? হাট, জেনারেল ইন্টেলিজেন্সটা কি? হাঁটা চলা কথা বলা। হ্যাঁ, জি ফ্যাক্টরটা জেনারেল ইন্টেলিজেন্স। জেনারেল ইন্টেলিজেন্স মানে সাধারণ বুদ্ধি। সাধারণ বুদ্ধি মানে নর্মাল প্রতিনিয়ত আমরা যে কাজকর্ম করার জন্য যে বুদ্ধিটা কাজে লাগাই, সেটাই হচ্ছে আমার জি ফ্যাক্টর। ঠিক আছে, এটা সবার থাকে। এটা বাদ দিয়ে স্পেশাল একটা ফ্যাক্টর আমাদের মধ্যে থাকে, সেটা হচ্ছে এস ফ্যাক্টর। কেউ আঁকতে ভালোবাসে, ভালো আঁকতে পারে, কেউ অঙ্ক ভালো করতে পারে, কেউ ভালো মেকানিক্স বোঝে, মানে সে স্পেশালাইজড কোনো কিছুতে। সেটা কি? সেটা হচ্ছে এস ফ্যাক্টর। তাহলে এটা কার থিওরি? স্পিয়ারম্যানের থিওরি। দুটো তত্ত্বের কথা বলে, দুটো কথা বলেছিলেন, একটা উপাদান জি, আর এটা হচ্ছে এস। জি ফর জেনারেল, এস ফর স্পেসিফিক, ভুলবে না। ওকে, এই যে ইউনিক অ্যাবিলিটিস রিকোয়ার্ড ফর স্পেসিফিক টাস্ক, এগুলো ইউনিক, সবার নাও থাকতে পারে, বা সবার প্রত্যেকটা নাও থাকতে পারে, কারো হয়তো একটা আছে, এগুলো বাদ দিয়ে অন্য কিছু হতে পারে। আর এটা কি? ইউনিভার্সাল মেন্টাল এনার্জি রিকোয়ার্ড ফর অল ইন্টেলেকচুয়াল টাস্ক, মানে সাধারণ মানুষরা যে ধরনের কাজকর্মগুলো করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই যে স্পেকট্রাম, ওই যে আলোটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছিল, ওটাকে স্পেকট্রাম অফ লাইট বলে। 7টা ভাগে ভাগ হয়েছিল না সাদা আলোটা? ঠিক সেরকমই ইন্টেলিজেন্স আমাদের গার্ডনার, হাওয়ার্ড গার্ডনার কত ভাগে ভাগ করেছেন? হ্যাঁ, 8 রকম। হাওয়ার্ড গার্ডনারের থিওরি অনুযায়ী একটা মানুষের মধ্যে 8 ধরনের ডিস্টিংক্ট টাইপ অফ ইন্টেলিজেন্স থাকতে পারে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। একটা মানুষের 8টাও থাকতে পারে, একটা মানুষের একটাও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু প্রত্যেকটাই আলাদা। ঠিক আছে, প্রথমে আমরা কি পড়েছিলাম? ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স বা ন্যাচারালিস্ট, প্রাকৃতিক বুদ্ধিমত্তা। একদম, মানে প্রকৃতির সঙ্গে যার মেলবন্ধনটা খুব ভালো, মানে একজন চাষি হতে পারে, চাষির ছেলে হতে পারে, আর একজন দেখা গেল যে বোটানিস্ট হতে পারে, হতে পারে, ঠিক না? তাহলে এদের কি হয়? নেচারের প্রতি বা প্রকৃতির সঙ্গে এদের মানে আঙ্গিক ব্যাপারটা বেশি থাকে, এদের সহজেই এই কাজকর্মগুলো ভালো করে করতে পারে।
লজিক্যাল ম্যাথামেটিক্যাল রিজনিং এটা কাদের? যারা যুক্তি নিয়ে ভাবে, সবসময় ম্যাথামেটিক্স নিয়ে ভাবে, ম্যাথ ভালো করতে পারে, যেমন সায়েন্টিস্ট, একদম কোনো কথা নেই, ইঞ্জিনিয়ার হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের স্পেশাল। স্পেশালটা বলো। বাড়ির যেটা ইঞ্জিনিয়ার, বুঝিয়ে বলো আগে, স্পেশাল জিনিসটা বোঝাও। মানে হচ্ছে ও হচ্ছে আর্কিটেকচার ভালোভাবে বুঝতে পারবে, মানে হচ্ছে 3D ড্রয়িং। 3D একদম স্থানিক বুদ্ধি বলে এটাকে। স্থানিক বুদ্ধি মানে কোনো স্থানে দাঁড়িয়ে, ধরো না এখানে একজন ব্যক্তি আসলো, এখন এখানটাতে শুধু মাটি আছে, বাড়িটা তৈরি হয়নি, এখানে এসেও মনে মনে কল্পনা করলো যে বাড়িটা এরকম এরকম করে করতে হবে, তো সে যে একটা আমাকে প্ল্যানিং করে দিল, তার মানে তার স্পেশাল ইন্টেলিজেন্স খুব বেশি। বা এই ঘরটা তৈরি হয়ে গেছে, এই ঘরে কোনো আসবাবপত্র নেই, একজন আর্কিটেকচার আসলেন, ইন্টেরিয়ার ডেকোরেটর আসলেন, উনি এই জায়গায় আর্কিটেক্ট লাগাতে হবে এই করে ভাবলেন, দিয়ে আমাদের ঘরটাকে সুন্দর করে সাজালেন, তারও কি স্থানিক বুদ্ধি বা স্পেশাল ইন্টেলিজেন্স বেশি। আর কার কার পড়েছিলাম কি যেন বললে তুমি? নাবিক বললে। নেভি, নাবিক কেন? নাবিকদের, সেলারদের একদম একদম। আজকের দিনে আমাদের কাছে তোমার জিপিএস টিপিএস আছে, আগে তো ছিল না। এমনকি আজকেও কিন্তু যদি তুমি সমুদ্রে চলে যাও, তাহলে ইন্টারনেট কিন্তু খুবই ব্যয়বহুল। সমুদ্রে তো টাওয়ার নেই, সমুদ্রে একমাত্র ওই টেসলা ইয়ে করে, মানে টেসলা বলা ভুল, স্পেস এক্স তোমার ইয়ে করে, কেন বলে, স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট যাতায়াত হয়, এবং সেটা প্রচুর লাগে, মানে এক এক ঘন্টার জন্য 700-800 টাকা করে লাগে। তো সেটা ছাড়া যখন আগেকার দিনে যেত, তখন ওর কাছে কী থাকতো? কম্পাস থাকতো, একটা ম্যাপ থাকতো। তো সেই ম্যাপে করে আর কম্পাস নিয়ে যখন সমুদ্রে চলে গেছে, এমনকি এটা জানো, এত যে জিনিসপত্র পাঠানো হয় উপরে, এই যেমন ধরো প্রজেক্ট আর্টেমিস, নাম শুনেছ? রিসেন্ট পাঠানো হলো, চাঁদের পাশ দিয়ে ঘুরে আসছে। মানুষের সব থেকে মানে স্পেসে সব থেকে বেশি দূরে যাওয়া প্রজেক্ট হচ্ছে আর্টেমিস 2, যেটা হলো রিসেন্ট, এখন ফিরে আসছে ওরা। আর হয়তো আজকে বা 1-2 দিনের মধ্যেই আবার পৃথিবীতে ল্যান্ড করবে, নাসা পাঠিয়েছিল। চাঁদে কিন্তু যায়নি, ওরা কি করেছিল, চাঁদের পাশ দিয়ে এরকম করে সুইং করে আবার পৃথিবীতে আসছে। হ্যাঁ, প্রজেক্ট আর্টেমিস। তো প্রজেক্ট আর্টেমিসের ওড়ানোর সময় যে আর কি জিনিসগুলো পড়ে গেল, সেগুলো কোথায় পড়লো? সমুদ্রে। আমাদের পৃথিবীতে তো প্রচুর জল, মানে সমুদ্র, তুমি ভাবতে পারছো রকেট ও লঞ্চ হয়, পড়ে যায় সব সমুদ্রে, বেশিরভাগ প্যাসিফিক ওশানে পড়ে। বিশাল বিশাল জলের রাশি, মানে তোমরা তো জানোই 25% কি আমাদের স্থল, বাকিটা হচ্ছে কি জল, তাই না? তো অতটা জলের মধ্যে যখন কেউ আছে, আশপাশে কিচ্ছু নাই, ওই ম্যাপ আর কম্পাস দেখে যে বুঝতে পারছে নিজের পজিশনটা, তার মানে তার অক্ষাংশ দ্রাঘিমাংশ বা ল্যাটিটিউড লঙ্গিটিউড একদম মাথায় ক্লিয়ার হয়েছে, বা পৃথিবীতে 3D অবজেক্টে ওর অবস্থান কোথায় সেটা সহজে বুঝতে পারছে, তাহলে তার কি স্থানিক বুদ্ধি বা স্পেশাল ইন্টেলিজেন্স ম্যাক্সিমাম। তুখোর বোঝা গেল? লিঙ্গুইস্টিক কাদের বেশি হয়? ভাষাগত, রাইটার, ভাষার প্রতি তাদের কি হয়? ভালোবাসা থাকে, খুব সহজে তার সঙ্গে মানে মেলবন্ধন করতে পারে। লিটারেচার রাইটার হতে পারে। আরও কি কি দেখেছিলাম? নিউজ এজেন্টস দেখেছিলাম, রিপোর্টার্স, আর দেখেছিলাম লয়ার দেখেছিলাম। এরা সবাই ভালো ভালো লেখা লেখে, এদের এদের মতো লেখা আমরা লিখতে পারবো না প্রতিনিয়ত, যা লেখালেখি করি সেই অনুযায়ী। মিউজিক্যাল, সহজ জিনিস, মিউজিক্যাল ইন্টেলিজেন্স কাদের বেশি? সিঙ্গার আর মিউজিক কম্পোজার। মিউজিক কম্পোজার খুব একটা কঠিন মানে জব না, লিঙ্গুইস্টিকের মধ্যে হতে পারে, মিউজিক্যালের মধ্যেও হতে পারে। হ্যাঁ হতে পারে, হতে পারে, যদি ছন্দ মিলিয়ে বলে তাহলে হতে পারে। ছন্দ বলতে ছন্দ না, রিদম মিলিয়ে যদি বলে। হুম। কম্পোজারটা কেন বলা হয়েছে? কেন কম্পোজারটা কি করে? গান তৈরি হওয়ার আগেই গানটাকে রেডি করছে, সুরকে কল্পনা করছে। গান লেখা খুব সহজ, সুর দেওয়া কিন্তু খুব কঠিন। সুর মানে খুবই কঠিন কাজ, সুর দেওয়া, সুরের সঙ্গে বিভিন্ন কোথায় কোন তালবদ্ধ বা কী দিতে হবে সেটা দেওয়া। তোমরা যদি পারো, তাহলে বাংলাদেশের একজন সিঙ্গার আছে সায়ন চৌধুরী, অর্ণব নাম, ওর কোনো গান হেডফোন লাগিয়ে শুনে দেখবে, এত রকমের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, ফোনে শুনতে পাবে না, কিন্তু হেডফোন লাগালে যখন শুনবে তখন দেখবে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়েছে, কারণ ও খুব ভালো মিউজিক কম্পোজার। মানে নিজে গান কম করে কিন্তু কম্পোজ দারুণ করে, আমাদের এ আর রহমানের মতো, বুঝলে? আচ্ছা, এরপরে আছে আমাদের দুটো ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের ভুলটা হয়। একটা হচ্ছে অন্তব্যক্তিক, একটা হচ্ছে আন্তঃব্যক্তিক, একটা ইন্ট্রা, একটা ইন্টার। বলো কোনটা কি? ইন্ট্রাটা নিজের মধ্যে,
ইন্টার হচ্ছে আরেকজনের সঙ্গে। কি করে মনে রেখেছো? ইন্টারন্যাশনাল, দুটো নেশনের ইন্টারে খেলা হচ্ছে, ভারত পাকিস্তান হচ্ছে এখন, হয় না? আচ্ছা, তাহলে সেটা ইন্টারন্যাশনাল। হ্যাঁ, তো সেই জন্য আন্তর্ব্যক্তিক বা আন্তর্জাতিক, তাই না? দুটো জাতির মধ্যে খেলা হচ্ছে। এইগুলো কাদের ভালো হয়? যারা থেরাপিস্ট হয়, আর সব থেকে ভালো এদের হয়। এই জন্য প্রত্যেক বছর বোকা বানাচ্ছে, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর। হ্যাঁ, নেতারা। কারণ ও বুঝতে পারছে যে তোমার কি করে বোকা বানানো যাবে, আমার কি করে বোকা বানানো যাবে, ও জানে। কারণ ওর ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স খুব বেশি, সামনের মানুষকেও সহজে বুঝতে পারে। আর ইন্ট্রাপার্সোনাল কোনগুলো? যারা নিজেদেরকে খুব ভালো বোঝে। তোমাদের মধ্যে অনেকে থাকবে যাকে জিজ্ঞেস করবে যে কি রে, কি খবর, কেমন আছিস, তো বলবে জানি না, বুঝতে পারছি না। ওর নিজেকে বুঝতে পারে না, হয় না অনেকে? তার মানে তার ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্সটা একটু কম, আর নিজের সম্বন্ধে ওর ধারণা কম। এই ধারণা কাদের বিষয়ে? ফিলোসফার্সদের বিষয়ে আমরা দেখেছিলাম। সাইক্রিয়াটিকদের বেশি হয়। সাইক্রিয়াটিকরা কি হলো, হাসছো কেন? সাইক্রিয়াটিকরা কি করে? যখন কোনো সমস্যা দেখো ওরা নিজের উপরে অ্যাপ্লাই করে তারপরে সলিউশন বলে। তার মানে মানে সাইক্রিয়াটিকটা নিজেকে খুব ভালো করে বোঝে, বুঝলে? ইন্ট্রাপার্সোনাল আর ইন্টারপার্সোনাল। ওটা ওরই সমস্যা হয় বেশি জীবনে ওর। ওই জন্যই ওটা। লাস্ট একটা বাকি আছে, বডি কাইনেস্থেটিক বা শারীরিক গতিজাত। বলো। এটা তো যারা মানে হুম, প্লেয়ার্স যারা তারা প্লেয়ার্স আর দাদা বললেন অ্যাথলিট, রেসলার, নাচ করে, ডান্সার। হুম, বডি মুভমেন্ট টাইপ। এখানে সার্জিয়ান লেখা নেই, ওই জন্য বলতে পারছো না, লেখা তো আছে। সার্জেন্স হাত দিয়ে করে, ডক্টর স্ট্রেঞ্জ, তারপরে হাতটা নষ্ট হয়ে গেল ওর, তাই না? তারপরে নাস্তিক থেকে আস্তিক হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা ক ধরনের ইন্টেলিজেন্স দেখলাম? 8। এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে সাধারণত। গার্ডনারের থিওরি, হাওয়ার্ড গার্ডনার, মনে পড়ছে তো? এই যে হার্ড কপি দিলাম। এরপর হচ্ছে স্টেনবার্গের ত্রিমাত্রিক তত্ত্ব, বা কি বলেছিল ইনি? বলেছিলেন একটা মানুষ 3 ভাবে ভাবতে পারে। এটাও কিন্তু একটা মানুষের কথা হচ্ছে, 3 ভাবে ভাবতে পারে। কোনো কোনো ব্যক্তি হয়তো 2 ভাবে ভাবে, কেউ হয়তো 3 ভাবে ভাবে, বা কেউ হয়তো 1 ভাবে ভাবে, হতেই পারে। ঠিক আছে, তাহলে কি ভাবে ভাবতে পারি আমরা? প্রথমত যেটা মোটামুটি সবার থাকে সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স। কোনো সমস্যায় পড়লাম, সেটা নিয়ে আমি অ্যানালিসিস করতে পারছি, সমস্যাটাকে সমাধান করার জন্য সেটাকে ভাঙতে পারছি, অ্যানালিসিস করছি, এটা হলো একটা। দ্বিতীয়ত কি? প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। বেশিরভাগ মানুষেরই থাকে না। প্র্যাকটিক্যালের সমস্যা হলে আমি কি করে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবো, মানে যারা একটু খোয়া বোকে দুনিয়ামে থাকে ওদের এই ইন্টেলিজেন্সটা কম থাকে, তাই না? তো এই ইন্টেলিজেন্সটাও দরকার আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বেঁচে থাকার জন্য। আর একটা হচ্ছে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স। এটা সব থেকে অল্প মানুষের মধ্যে থাকে, যারা যে কোনো সমস্যার সমাধান ক্রিয়েটিভিটির মাধ্যমে করতে পারে, বা যারা খুব ক্রিয়েটিভ হয়, বুঝলে? তাহলে এটা কার থিওরি? স্টেনবার্গের থিওরি। কার কার পড়লাম আমরা? প্রথমে স্পিয়ারম্যান পড়লাম, দ্বি উপাদান তত্ত্ব, জি ফ্যাক্টর, এস ফ্যাক্টর। হাওয়ার্ড গার্ডনার পড়লাম, গার্ডনারের 8টা মাল্টিপল ইন্টেলিজেন্স দেখলাম। আর এখন আমরা কি দেখলাম? স্টেনবার্গের আমরা দেখলাম 3টে হচ্ছে ত্রিমাত্রিক তত্ত্বটা। মাল্টিপল ইন্টেলিজেন্স আমাদের বোঝা হলো। এরপর হচ্ছে আইকিউ। আইকিউ কখন কিভাবে কি তৈরি হয়েছিল? আইকিউটা কি? ইন্টেলিজেন্স কোশেন্ট। এটার মাধ্যমে কোনো ব্যক্তির আমরা ইন্টেলিজেন্স মাপি। আইকিউ সিঙ্গেল ফিক্সড রেট, নাকি এটা মাল্টি ডাইমেনশনাল আর চেঞ্জেবল, মানে প্লাস্টিক মাল্টি ডাইমেনশনাল এবং প্লাস্টিক একটা গুণ। কারণ আইকিউ কোনো ফিক্সড নয়। আমরা যখন হেরিডিটি পড়েছিলাম তখন পড়েছিলাম যে এটা বাবা মা ফিক্স করে দেয়, কিন্তু পরে আমরা বুঝলাম যে না, আইকিউ কারো ফিক্স হয় না। ফ্লিন এফেক্ট মনে পড়ছে? এর আগে পড়ানো হয়েছিল সিটেটে। কি ফ্লিন এফেক্ট ছিল? যেগুলো একটা সময়ের পর থেকে যেগুলো কমজোর নার্ভ সেগুলোকে সাইন্যাপটিক প্রুনিং। প্রুনিং মানে কেটে দেওয়া। কি? আইকিউটা মানে যত দিন যাচ্ছে তত আরো ডেভেলপ হচ্ছে, ভালো হচ্ছে। একদম একদম। নেশন ওয়াইড যে আইকিউ এর যে পরিবর্তন হচ্ছে, বা আইকিউটা বেড়ে যাচ্ছে। আমরা যতটা বোকা, আমাদের থেকে আমার বাবা মারা বেশি বোকা, আর আমাদের পরের জেনারেশন আমাদের থেকে অনেক বেশি চালাক, আমাদের আরো পরের জেনারেশন আরো বেশি চালাক হবে। এই যে আইকিউ এর বেড়ে যাওয়ার প্রবণতাটা, এটাকে কি বলা হয়? ফ্লিন এফেক্ট। ফ্লিনের নাম অনুসারে, বুঝলে? আর সাইন্যাপটিক প্রুনিংটা পরে একদিন আলোচনা করব, এই ক্লাসে নেই। তো
আইকিউ নিয়ে কে কি বলেছিল? আইকিউ নিয়ে প্রথম আইকিউ জানার জন্য যে জিনিসটা আমাদের নতুন করে জানতে হয়েছিল সেটা হচ্ছে কি মেন্টাল এজ। নর্মালি আমরা ক্রোনোলজিক্যাল এজ তো জানি, যেটা আমাদের বায়োলজিক্যাল এজ সেটাই, 25 বছর, 26 বছর, 30 বছর, যার যেটা। কিন্তু আমাদের মনেরও যে বয়স হয় বা মেন্টাল এজ যে হয় সেটার কথা কে বললো? আলফ্রেড বিনে আর থিওডোর সিমন। সাল মনে রাখার দরকার নেই, এমনি দেওয়া আছে। তো প্রথম মেন্টাল এজের ধারণা কে দিল? বিনে। বিনেটাই আসে, এনার নাম অতটা থাকে না, তাও যাই হোক দিয়েছে, মনে রাখতে পারো। এরপরে কি হলো? উইলিয়াম যে স্টার্ন, এ কি করলো? আইকিউ এর ফর্মুলা বের করলো। এ কি বললো? আইকিউ এর ফর্মুলা 1905 আর হচ্ছে 1912, মানে 7 বছর পরে। হ্যাঁ বলো, আইকিউ এর ফর্মুলা কি বললো? মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ। না, স্টার্ন এতটুকুই দিয়েছিল, স্টার্ন এতটুকুই দিয়েছিল, একদম। স্টার্ন কি করলো? এতটুকুই দিল, বললো যে মেন্টাল এজ বা ক্রনিক্যাল এজ করলে একটা বাচ্চার আমরা কি পাবো? আইকিউ পেয়ে যাবো। ধরে নাও কারো মেন্টাল এজ হচ্ছে 12, ক্রনোলজিক্যাল এজ হচ্ছে 16, তাহলে মানে সে মেন্টালি একটু পিছিয়ে পড়া, তাহলে তার আইকিউ কত হবে? 4 দিয়ে এটা কাটি 3, 4 দিয়ে এটা কাটলে 3, 4 দিয়ে এটা কাটলে 4, মানে 3-এর 4, এটা মানে হয় হচ্ছে 0.75। ঠিক আছে, হ্যাঁ মাপা যায়। তাহলে 0.75 আসলো, এটা পয়েন্টে আসলো, তাই না? তারপরে লুইস টারম্যান কি করলো? এই পয়েন্টের সঙ্গে ও কিচ্ছু না, আইকিউ এর রেটার সঙ্গে 100 গুণ করে দিল, মানে ফুল ফর্মুলাটা দিল। তাহলে এখানে যদি 0.75 এর সঙ্গে 100 গুণ করি, তাহলে বাচ্চাটার আইকিউ আমরা কত বলতে পারবো? 75। কিন্তু অ্যাভারেজের থেকে বিলোতে আছে, অ্যাভারেজ হচ্ছে 100, মানে যার 16 হবে ক্রোনোলজিক্যাল এজ, তার মেন্টাল এজও 16ই হওয়া উচিত, বুঝলে? এটা ম্যাক্সিমাম থাকে। তাহলে পরপর পরপর আমরা যদি ভাবি, আলফ্রেড বিনে কি দিল? মেন্টাল এজের ধারণা। স্টার্ন কি দিল? আইকিউ এর ধারণা, প্রাথমিক ধারণা দিল। আর টারম্যান কি করলো? সেটাকে শুদ্ধ করে কমপ্লিট একটা ফুল ফেজের ধারণা দিল। মনে রাখার উপায় কি বলেছিলাম? এখানে আলফাবেটিক্যালি এ আগে আসছে, ঠিক আছে, তারপরে এস আসছে উইলিয়াম স্টার্ন, তারপরে হচ্ছে টারম্যানের টি, এটাকে আমরা বি ধরে নিচ্ছি, বিনের বি করেছিলাম পরের আমরা নামের ইয়েগুলো। তাহলে যদি অ্যালফাবেটিক্যালি দেখি বি সবার আগে আসে, তাহলে মেন্টাল এজের ধারণা কে দিল? আলফ্রেড বিনে। তারপরে আসলো কি? উইলিয়াম স্টার্ন, এস। এস কিসের ধারণা দিল? আইকিউ এর একটা অর্ধেক ধারণা দিল, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ। তারপর এটাকে ফুল ফেজেড কে করলো? এস এর পরে হচ্ছে টি, লুইস টারম্যান। বোঝা গেল? পরিষ্কার একদম, জলের মতো, ভুল করবে না কেউ। ওকে, লিখবে এটা? না, ওখানে লেখা আছে, লেখা আছে, ইয়েটা মনে রাখার উপায়টা লিখে নাও, বিনে, স্টার্ন আর টারম্যান, বিএসটি, ঠিক আছে? বুঝলে? এটা হচ্ছে আইকিউ এর ফর্মুলা, বুদ্ধাঙ্কর ফর্মুলা, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এরপর হচ্ছে আইকিউ ডিস্ট্রিবিউশন, মানে ন্যাচারালি দেখা গেছে যে আইকিউ কার কতটা বা কোনটার মধ্যে কত পার্সেন্ট রয়েছে। দেখো আইকিউ যাদের 100, সেই সংখ্যাটা সব থেকে বেশি, বুঝলে? তারপরে আমরা দেখছি কি 130-এর উপরে বা 130-এর উপরে 2%, 145-এর উপরে আইকিউ 0.1%, খুবই কম। ওদিকেও দেখো 55-এর নিচে খুবই কম। এদেরকে কি বলা হয়? ইন্টেলেকচুয়ালি ডিসেবল বা ডিফারেন্টলি এবেলড, বা এদেরকে কি বলা হচ্ছে? বুদ্ধি প্রতিবন্ধী। মানে এরা ইন্টেলেক্ট, মানে নর্মাল ইন্টেলেক্ট থেকে একটু লো এরা, বুঝলে? আর যারা এরকম বেশি তাদেরকে কি বলা হচ্ছে? গিফটেড বা সুপিরিয়ার, মেধাবী বলা হচ্ছে। এদের কি হয়? এক্সেপশনাল কগনিটিভ ক্যাপাবিলিটিস থাকে, মাথায় এরা এক্সেপশনাল কাজকর্ম করতে পারে। আর অ্যাভারেজ কোনটা? যেটা 70% অফ দ্য পপুলেশন, সেটা হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে? তার মধ্যেই তোমার কত? এই যে তোমার 70% মানে হচ্ছে 85 থেকে 115-এর মধ্যে আইকিউ, বুঝলে? ওকে, কোনটা বলো? এখান থেকে প্রশ্ন আসবে না, এমনি জাস্ট বোঝানোর জন্য বলেছে। যাদের বুদ্ধিমত্তা 70-এর নিচে তাদেরকে আমরা ইন্টেলেকচুয়ালি ডিফারেন্টলি এবেলড বলবো,
আর যাদের বুদ্ধিমত্তা 130-এর উপরে, 145 না 130-এর উপরে, তাদেরকে আমরা কি বলবো, গিফটেড বা মেধাবী বলবো। আর অ্যাভারেজ কত? অ্যাভারেজ হচ্ছে তোমার 85 থেকে 115, এটাই সাধারণ মানুষদের হয়। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এই দিকটাতে কি আছে, ফ্রিকোয়েন্সি ইন পপুলেশন, মানে অ্যাভারেজ যেহেতু বেশি 85 থেকে 115-এর মধ্যে, ওই জন্য এটা উঁচু হয়ে গেছে। আর এদিকে কম, মানে কম সংখ্যক মানুষের জন্য এটা নিচু হয়ে গেছে, ওদিকেও কম সংখ্যক মানুষের জন্য ওটা নিচু হয়ে গেছে। বোঝা গেল? আইকিউ এর বাইরেও একটা জিনিস আমরা আজকে জানবো, সেটা হচ্ছে কি ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইআই। কি এটা? নিজের ইমোশন কন্ট্রোল করা, অন্যের ইমোশনে প্রভাবিত হওয়া, এগুলো যাদের ঠিকঠাক থাকে তাদের আমরা কি বলবো, ইমোশনাল ইন্টেলিজেন্স খুব ভালো, বা ইমোশনালি ওরা খুব অ্যাক্টিভ। কি বলেছে? সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড সেলফ ম্যানেজমেন্ট। যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো হয় তারা কি হয়, সেলফ অ্যাওয়ারনেস হয়, নিজের সম্বন্ধে খুব ভালো বুঝতে পারে, কিছু ক্ষেত্রে স্ট্রং বা অন্যকে বোঝার ক্ষমতা ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে, অন্যের ইমোশনস বোঝার ক্ষমতা, বুঝলে? বা সেলফ ম্যানেজমেন্ট, ওরা সহজেই নিজেকে ম্যানেজ করতে পারবে। ঠিক। আর কি, ওরা এমপ্যাথি তৈরি হবে, মানে অন্যের প্রতি তাদের কি হবে, সহানুভূতি বা সহমর্মিতা থাকবে, এবং কি হবে, মেনটেনিং অ্যামিকেবল রিলেশনশিপ, অন্য কারোর সঙ্গে সম্পর্ক সে ভালো রাখতে পারবে, যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো হবে। বুঝলে? তিনটে নতুন টার্ম, মেটাকগনিশন বলো, তোমরা জানো? নিজের জন্য, নিজের জ্ঞান বৃদ্ধির জন্য। এই যে দেখো, থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, নিজের চিন্তা। ধরে নাও তুমি একটা কিছু ডিসিশনে আসলে, সেই ডিসিশনটা ঠিক না ভুল সেটা নিজে তুমি আরেকবার যাচাই করছো, সেটাই হচ্ছে কি তোমার মেটাকগনিশন, থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং। দ্বিতীয়বার তুমি সেটাকে রিইভ্যালুয়েট করছো। গিফটেড লার্নার্স কোনটা? আইকিউ এদের বেশি হয়, এবং এরা কি বলেছে, চিলড্রেন হু লার্ন অ্যাট ফাস্ট পেস, খুব তাড়াতাড়ি পড়তে পারে। দে রিকোয়ার ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জিং ক্রিয়েটিভ টাস্ক। ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জিং মানে যেখানটা তোকে ইন্টেলেক্ট বেশি ব্যবহার করতে হবে, চ্যালেঞ্জিং হবে, এবং ক্রিয়েটিভ টাস্ক হবে টু প্রিভেন্ট বোরডম। ওনাদেরকে যদি তুমি এরকম ক্লাস না দাও তাহলে ওরা বোর ফিল করবে। বুঝলে? সোশিও কনস্ট্রাকটিভিজম কার থিওরি এটা? ভাইগটস্কি। ওকে, ভাইগটস্কির থিওরি কি বলেছে? ইন্টেলিজেন্স ইজ নট ডেভেলপড ইন আইসোলেশন, একা একা ইন্টেলিজেন্স তৈরি হয় না। ইট ইজ অ্যাক্টিভলি সার্ভড বাই সোশ্যাল কনটেক্সট অ্যান্ড ইন্টারাকশন উইথ আদার্স। এটা কি হয়, বাকিদের দ্বারা, বাকিদের সঙ্গে আমরা কি করলে, মেলামেশা করলে, ইন্টারাক্ট করলে, এগুলো শার্পেন হয় ইন্টেলিজেন্সটা। বোঝা গেল? আজকের ক্লাসে এতটুকুই ছিল। আজকের ক্লাস খুব মানে মজাদার ক্লাস, এবং এটা পড়তেও ভালো লাগবে। আর আমরা এবার প্রশ্নপত্র তোমাদেরকে দেবো, সেটা একটু বাড়িতে করতে হবে।